সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং তাদের সাথে অন্য যারা ভিডিও ক্লাসে অংশগ্রহণ করছো তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় গার্হস্থ্য বিজ্ঞান। আমরা জানি গার্হস্থ্য বিজ্ঞান 4টি বিভাগ আছে। ক বিভাগে আছে গৃহ ব্যবস্থাপনা, খ বিভাগে আছে শিশুর বিকাশ, গ বিভাগে আছে খাদ্য, পুষ্টি ও স্বাস্থ্য এবং ঘ বিভাগে আছে বস্ত্র পরিচ্ছদ। আজকে আমরা খ বিভাগ নিয়ে আলোচনা করব। এবার পরীক্ষায় আমাদের আছে 6ষ্ঠ অধ্যায় প্রতিবন্ধী শিশু। আমাদের আজকের আলোচ্য বিষয় হবে প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশু, আমাদের চারপাশে এমন অনেক শিশু দেখা যায় যারা স্বাভাবিক শিশুদের মতো নয়। তাদের অনেকেরই দেহের গঠনে সমস্যা, তাদের আচরণ স্বাভাবিক শিশুদের তুলনায় সমস্যাগ্রস্ত হয়ে থাকে। এদের মধ্যে কেউ দেখতে কম পায়, কারো বা হাঁটা চলার সমস্যা, কারো বা কথা দেরিতে বোঝে, কেউ বা বয়সের তুলনায় ছোটদের মতো আচরণ করে। এরা সবাই কিছু না কিছু প্রতিবন্ধকতার শিকার। এদেরকে আমরা প্রতিবন্ধী শিশু বলে মনে করে থাকি। প্রতিবন্ধী শিশু বলতে বোঝায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এর কারণ হচ্ছে এদের পূর্ণ বিকাশে বিশেষ কিছু শিক্ষা, যত্ন এবং বিশেষ কিছু সহায়ক উপকরণের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়ে থাকে। এখন আমরা জানব প্রতিবন্ধী শিশুটা কি। এখন আমরা জানব প্রতিবন্ধী কি। প্রতিবন্ধী হলো এমন একটি অবস্থা যার কারণে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঠিকভাবে হয় না। এখন আমরা জানব এই প্রতিবন্ধিতার কারণ, কি কি কারণে একটি শিশু প্রতিবন্ধী হয়ে থাকে। প্রতিবন্ধিতার কারণ
প্রতিবন্ধিতার অনেক কারণ হয়ে থাকে। কেউ বা জন্মগতভাবে প্রতিবন্ধী হয়ে থাকে, কেউ বা জন্মের পর কোনো দুর্ঘটনা, বিশেষ পুষ্টির অভাব, শারীরিক অক্ষমতা, নানা সব কারণে একটি শিশু প্রতিবন্ধী হয়ে থাকে। গুরুতর অসুস্থতার কারণে শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে কেউ প্রতিবন্ধী হয়ে থাকে। বিশ্ব সংস্থার মতে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 10% কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। দরিদ্র দেশ হিসেবে আমাদের দেশে এই সংখ্যা প্রায় 1.5 কোটিরও বেশি প্রতিবন্ধিতার শিকার। এখন আমরা জানব প্রতিবন্ধিতার শ্রেণী বিভাগ। প্রতিবন্ধিতার 4টি মাত্রা রয়েছে বা 4টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 নাম্বার হলো শারীরিক প্রতিবন্ধী, 2 নাম্বার হলো শ্রবণ প্রতিবন্ধী, 3 নাম্বার হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, 4 নাম্বার হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। প্রতিবন্ধিতার বিভিন্ন ধরন আরো ব্যাপকভাবে বোঝানোর জন্য তোমাদেরকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি। কার্যক্রমটি অনলাইন ভিত্তিক হওয়ায় এখন আমি তোমাদেরকে একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ একটি বুদ্ধি প্রতিবন্ধী এলোমেলোভাবে কিছু ছবি রাখা আছে। তার নাম অনুযায়ী সেই ছবিটি বাছাই করতে সক্ষম হচ্ছে। সে তার নাম অনুযায়ী ঠিকই ছবিটি বাছাই করতে পেরেছে। এখন দেখো বিভিন্ন নাম অনুযায়ী বিভিন্ন ছবিটি দেখিয়ে দিচ্ছে। রিক্সা, দেখো আঙ্গুল দিয়ে সে ঠিকই ছবিটি চিনতে সক্ষম হচ্ছে। এখন বিভিন্ন ছবির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এখন চলে যাচ্ছে তার নিজ ক্লাসে। দেখো এখানে দেখতে পাচ্ছ তার সহপাঠীদের সাথে ও কিভাবে আচরণ করছে। ব্যাগটা সুন্দর করে রাখছে এবং ওদের সাথে একই সাথে পড়াশোনায় অংশগ্রহণ করছে। এখানে দেখতে পাচ্ছ একটি বিদ্যালয়ে কিছু বুদ্ধি প্রতিবন্ধী শপথ গ্রহণ করছে। শিশুদের সাথে তাদের শিক্ষকরা সাহায্য করছে সঠিক আচরণ করতে। দেখো কিছু বুদ্ধি প্রতিবন্ধী মাথা নত করে আছে। তারা মাথা আমাদের মতো সোজা করে রাখতে পারে না। এই দেখতে পাচ্ছ একটি মাথা বেঞ্চের মধ্যে শুয়ে রেখেছে। এখানে দেখতে পাচ্ছ তার চোখে সোজাভাবে তাকাতে পারছে না। শিক্ষক তাকে সহজভাবে লেখা শেখাতে চেষ্টা করছে। আরেকজন দেখতে পাচ্ছ
ছবির সাথে অক্ষর মিলিয়ে পড়ছে। দেখো সুন্দরভাবে লিখছে। হাতটা ওর মুষ্টিবদ্ধ করে আছে, ছবির সাথে মিলিয়ে অক্ষর চিনছে। শিক্ষকরা শিশুদের সাহায্য করছে অক্ষর চিনতে। এখানে বিভিন্ন ছবি দেখতে পাচ্ছ। বিভিন্ন ছবির সাথে শিক্ষকরা শিশুদের পরিচয় করিয়ে দিচ্ছে। ক্লাসরুম, প্রতিবন্ধী শিশুদের ক্লাসরুম বিভিন্ন রঙে এবং ছবিতে সজ্জিত রয়েছে। এখানে দেখতে পাচ্ছ একজন চিকিৎসক একটি শিশুকে অক্ষর লেখাতে সক্ষম হচ্ছে। সুন্দর করে বাচ্চাটি অক্ষর লিখতে পারছে। এখানে একটি শিশু বিভিন্ন মডেল দিয়ে অক্ষর সাজানোর চেষ্টা করছে। দেখো ঘর বানাচ্ছে সুন্দর করে মডেল দিয়ে। এখানে দেখতে পাচ্ছ একটি শারীরিক প্রতিবন্ধী শিশু, তাকে একটি বিশেষ চেয়ারে বসে রাখা হয়েছে এবং তাকে বিশেষ শিক্ষা দেওয়া হচ্ছে। দেখো অক্ষর দিয়ে তাকে আঙ্গুল দিয়ে তার ছবিগুলো অক্ষর চিনিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ একটা রিংয়ের মধ্যে কিভাবে সে ভরছে। এখানে দেখো একজন চিকিৎসক বাচ্চাটির হাত নিয়ে নাড়াচ্ছে। এখানে বিভিন্ন চিকিৎসা দেওয়া হচ্ছে যাতে শিশুটি স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। এখানে দেখতে পাচ্ছ একটি শিশু ওঠা বসার মাধ্যমে কিভাবে সে চর্চা করছে, উঠছে, বসছে। হাতে একটি ধরার জন্য মইয়ের ব্যবস্থা রয়েছে। এখানে দেখো কিছু বল, কালারফুল বল রয়েছে। কালারগুলোর মধ্যে বাচ্চাটি খেলছে এবং বিভিন্ন রঙের মাধ্যমে তার রঙের পরিচয় ঘটানোর চেষ্টা করছে। এখানে অনেকগুলো রং আছে, বাচ্চাটি সেই রংটি খুঁজে বের করবে। এখানে দেখো একটি বল নিয়ে দলগতভাবে চিকিৎসকরা শিক্ষা দিচ্ছে খেলার মাধ্যমে।
বিভিন্ন রঙের মধ্যে বলটি যাচ্ছে, বলটি ঘুরছে, শিশুটি আনন্দিত হচ্ছে। খেলার মাধ্যমে তাদেরকে বিশেষভাবে শিক্ষা দেওয়া হয়ে থাকে, যাতে তারা দৈনন্দিন কাজগুলো সুষ্ঠু সুন্দরভাবে করতে পারে। দেখো বাচ্চাটি আঙ্গুল স্বাভাবিক না। এখানে দেখতে পাচ্ছ একটি শিশুকে তার আঙ্গুল দিয়ে কথা বলানোর চেষ্টা করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বালির মধ্যে শিশুটিকে হাঁটানো হচ্ছে। দেখো এখানে বিভিন্ন পশু পাখির ছবি আছে। বাচ্চাটি শিক্ষকের সহায়তায় সেই ছবিটি চিহ্নিত করতে পারছে। ওরা মাথা অনেকটা নিচু করে থাকে, ঘাড়টা সোজা করে দাঁড়াতে পারছে না। এখানে দেখতে পাচ্ছ একটি শিশু চেন লাগানো শিখছে। বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে চেনটা খোলা এবং বন্ধ করতে শিখছে। এখানে দেখতে পাচ্ছ হাতের সাহায্যে গোল রাউন্ড শেপ দেওয়া হচ্ছে। যাতে হাতটা স্বাভাবিকভাবে কাজ করতে সক্ষম হয়। দেখো এখানে কিছু বোতামের মতো কিছু বিভিন্ন বোতামের মতো কালার দেখতে পাচ্ছ। সেগুলো দিয়ে বাচ্চাদের বিভিন্ন রং সম্পর্কে ধারণা নিতে সাহায্য করা হচ্ছে। দেখো এখন হলুদ রং তুলছে সবাই। দেখো হলুদ রংটি বাছাই করতে সক্ষম হচ্ছে। দেখতে পাচ্ছ লোকটি একটি ছড়ির সাহায্যে হাঁটছে। লোকটি চোখটি দেখো সাদাটে বর্ণের। একটি পরিবারের 8 জন সদস্য প্রত্যেকেই দৃষ্টি প্রতিবন্ধী। তারা চোখে দেখতে পায় না, তাদের দৈনন্দিন কার্যক্রম করতে অসুবিধা হয়। দৃষ্টি প্রতিবন্ধী স্পর্শ দিয়ে বস্তু চেনে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ একটি পদ্ধতির নাম ব্রেইল পদ্ধতি। এই পদ্ধতিতে স্পর্শের মাধ্যমে উঁচু ফোঁটা দিয়ে বর্ণ ও সংখ্যা তৈরি করে লেখাপড়া করানো হয়। দেখো লোকটির চোখটি সাদা বর্ণের, মণিটি সাদা বর্ণের।
পরবর্তী বিবিসি বাংলার একটি স্লাইড থেকে দেখতে পাবো শ্রবণ ও বাক প্রতিবন্ধী ব্যক্তি তার দৈনন্দিন জীবনযাপনে কার্যক্রম কিভাবে সম্পাদন করে থাকে। প্রায় 40 বছর আগে দাম্পত্য জীবন শুরু করেন মোহাম্মদ আব্দুল হক ও রিফাত সুলতানা। দুজনই জন্ম থেকে শুনতে বা কথা বলতে পারেন না। ইশারায় একে অপরের সাথে এবং অন্যদের সাথে কথা বলেন তারা। চলার পথটা তাদের সহজ ছিল না। নিজের মেয়ের সাহায্যে ইশারা ভাষায় বলছিলেন পরিবারের অবহেলা থেকে শুরু করে কতটা কষ্টের জীবন পার করেছেন মিস্টার হক। আমার প্রতি কিঞ্চিত অবহেলা ছিল। আসলে তারা হয়তো বুঝতে পারেননি শ্রবণ প্রতিবন্ধী দেখে, তাদের মনে হয়তো একটা আক্ষেপ ছিল, যার জন্য সেই আদরটা আমি কম পেয়েছি। অন্যান্য সাধারণ মানুষের জীবন থেকে আমাদের জীবনটা অনেকটাই কষ্টের। তারা যতটা সুযোগ সুবিধা নিয়ে বেড়ে ওঠে, আমরা অতটা সুযোগ সুবিধা আসলে পাই না। আমার কোনো বন্ধু ছিল না, আমি একদম একা একাই থাকতে হতো। আমাকে অনেকটা জোরপূর্বক কৃষিকাজের আমাকে পাঠিয়েছেন। বাইরে চলাফেরা করতে যাই, যেটা সবচেয়ে বড় বাধা আমার জন্য, কমিউনিকেশন গ্যাপ, যেটা আমার কথা আসলে কেউ বুঝতে পারে না, এটা একটা বিশাল সমস্যা হয়ে যায়। ইশারা ভাষায় খুব বেশি দক্ষ নন রিফাত সুলতানা। ঘরের বাইরে তেমন বেরও হন না। স্বামী স্ত্রী দুজনেই শ্রবণ ও বাক প্রতিবন্ধী হওয়ায় প্রথম সন্তান জন্মের সময় তার মনে ছিল নানা ভয়। আমার বড় সন্তান ছেলে, সে যখন হয় তখন আমার মধ্যে একটা ভীষণ ভয় ছিল যে সে যদি শ্রবণ প্রতিবন্ধী হয় তাহলে তো আসলে আমার মতোই কষ্টের জীবন হবে। আবার এটাও একটা চিন্তা ছিল যে সে যদি শ্রবণ প্রতিবন্ধী না হয় তাহলে আমি তাকে কথা বলা কিভাবে শেখাবো, যেহেতু আমি নিজে তো কথা বলতে পারি না। কিন্তু আল্লাহর রহমতে তারা যখন একটু একটু করে বড় হয়েছে, ন্যাচারালি তারা আমার সাথে কমিউনিকেট করেছে। আমার আশেপাশে আমার ভাই বোনরা ছিল, তারা কথা বলা তাদেরকে শিখিয়েছে। স্বাভাবিক অন্য মানুষের তুলনায় তাদের জীবনটা বেশ ভিন্ন। কলিং বেলের সাথে থাকে আলো, মোবাইলেও ভরসা আলোটাই, যোগাযোগের মাধ্যম ভিডিও কল, বাজার করতে ভরসা শুধুই ইশারা, যাতায়াতে দরকার হয় সাহায্য। এমন পরিবারে বেড়ে ওঠা সন্তানদের জীবনটাও হয় অন্যরকম। শ্রবণ প্রতিবন্ধী একটা বাচ্চা এবং একটা স্বাভাবিক বাচ্চার মধ্যে যেই পার্থক্যটা হয় বেড়ে ওঠার ক্ষেত্রে, ঠিক একই রকমভাবে আমি একটি শ্রবণ প্রতিবন্ধী পরিবারের বাচ্চা হিসেবে আর একটি স্বাভাবিক পরিবারের বাচ্চার মধ্যেও কিন্তু সেই একই পার্থক্যটা হয়ে যায় বেড়ে ওঠার মধ্যে। অন্য বাচ্চাদের যখন দেখেছি যে ওই পরিবারের বাবা মা হয়তো তাদেরকে আদর করে বলছে যে হ্যাঁ মা এটা করো বা বাবা এটা করো, এই ডাকটা থেকে আসলে সবসময় বঞ্চিত ছিলাম আমরা। আবেগটা এমন গভীর যে আর বলতে পারলেন না লতা। সব কিছুর পরও তাদের জীবন এখন পুরোপুরি নিঃসঙ্গ না। আশেপাশেই থাকেন আত্মীয় স্বজন, বাসায় আসেন তাদেরই মতো বন্ধুবান্ধব। মিস্টার হকের ছবি আঁকার হাতও বেশ দক্ষ। সুযোগ পেলে খুলে দেখান তারা আঁকা ছবিগুলো। আমাদের সমাজের বুদ্ধি প্রতিবন্ধীদের অনেকে পাগল বলে মনে করে। প্রকৃতপক্ষে এটা কোনো মানসিক রোগ নয়, এটা হচ্ছে একটি মানসিক অবস্থা বা অক্ষমতা। আমাদের সমাজে প্রতিবন্ধী শিশুরা বড়ই অবহেলিত। সমাজে আমাদের সবার অফুরন্ত ভালোবাসা, বিশেষ যত্ন, চিকিৎসা সেবা ও বিশেষ কিছু সহায়ক উপকরণের মাধ্যমে তাদেরকে বিশেষ কাজকর্মে আমরা সাহায্য করতে পারি। এইভাবে তাদের জগৎটাকে সহজ ও সুন্দরভাবে গড়ে তোলা যাবে। তোমাদের বাড়ির কাজ থাকবে একজন প্রতিবন্ধী শিশুকে নিয়ে তার পরিবার যে সমস্যার পরে তার নিরসনে তার আত্মীয় স্বজন ও প্রতিবেশী কিভাবে সহযোগিতা করতে পারবে বলে তুমি মনে করো, তা 5টি বাক্যে লিখে প্রকাশ করবে। তোমরা সবাই ভালো থাকবে, পড়াশোনা নিয়মিত করবে। পরবর্তী
পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফিজ।